একটা গ্রুপে ডিবেট হয়, হ্যাঁ এরকম করে করে খুব ভালো লাগে। এই সাবজেক্টটা মানে মজার করে তোলার জন্য এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি সাধারণত। এইভাবে এখন তোমরা কি শিখতে পারছো আমি জানি না আসলে আলটিমেটলি কতটা কি শিখতে পারছো। এটা অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে শিখাইলে তোমরা অনেক সমাজ সম্পর্কে ভালো জানতে পারতে। টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট তো চলার জন্য। শুধু সায়েন্স, বেসিক সায়েন্স জানলে হবে না, বেসিক সায়েন্সকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হলে সোশ্যাল সায়েন্স জানতে হবে। যাদের উপরে তুমি সায়েন্সটা অ্যাপ্লাই করবা, এখন তাদেরকে না জানলে তো তুমি, তাদের সম্পর্কে না জানলে তো তুমি সেই সায়েন্সটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পেরেছো কি বোঝাতে যাচ্ছি? জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের আচার আচরণটা, বুঝছো, মানুষের নেওয়ার ক্যাপাসিটিটা, এগুলো খুব ভিতরের বিষয়। এবং এটা এটা না জানলে তোমার এই যে যতই সায়েন্স ডেভেলপ করুক, যত কিছু ডেভেলপ করুক, হ্যাঁ, এথিক্স, এথিক্যাল বিষয়টা আমরা কনসিডারেশনে নিই না। রিসার্চ করার সময় এথিক্সের কনসিডারেশন নিতে হয়। একটা ভালো সায়েন্স আবিষ্কার হলো, সেটা মানুষের ভালো দিকটা কোনটা আছে, খারাপ দিক কোনটা আছে, হ্যাঁ, এই বিষয়গুলো এক্সপেরিমেন্ট করেই কিন্তু সায়েন্সকে এস্টাবলিশ করতে হয় সোসাইটিতে। আর সমাজের লোকজন যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ, হিউম্যানিটি ইজ দ্য ফার্স্ট, সুতরাং মানুষের কল্যাণটা হচ্ছে তোমার মুখ্য উদ্দেশ্য প্রথম। সায়েন্স তো মানুষের কল্যাণই হয়। কিন্তু দেখো এই যে যুদ্ধ বিগ্রহের যে উইপেন্স গুলো আছে, অ্যাটমিক এনার্জি গুলো আছে, নিউক্লিয়ার আছে, হ্যাঁ, এগুলো তো মানুষের দরকারের জন্য, বাট এটার খারাপ দিকগুলো দেখো, তাই না? এখানে যে এথিক্স গুলো মেনটেন করা হয় না। একটা যুদ্ধ লাগলে দেখা যাচ্ছে যে পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের হেলথের ইফেক্ট হচ্ছে, শিশু মারা যাচ্ছে, মারা যাচ্ছে। এগুলো দেখো সায়েন্সের মানে ক্ষতিকর দিকগুলো কোনগুলো। সুতরাং এথিক্যাল ইস্যু একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। তোমরা এগ্রিকালচারাল স্টাডি করবে প্রোডাকশন বাড়ানোর জন্য, কিন্তু শুধু প্রোডাকশন বাড়লেই হবে? প্রোডাকশন বাড়ানোর ফলে যদি তুমি পরিবেশ খারাপ করে ফেলো, তাই না, মাটির কোয়ালিটি নষ্ট করে ফেলো, তারপরে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয় যদি সেই খাবারটাকে, আলটিমেটলি ফিউচারে কি হবে, আলটিমেটলি দেখা যাবে যে একটা ব্যাড জেনারেশন ক্রিয়েট হবে, আনহেলদি একটা জেনারেশন ক্রিয়েট হবে, পরিবেশের বিপর্যয় আসবে। সুতরাং অনেক কিছু বিষয় আছে চিন্তা ভাবনা করার। হ্যাঁ, সায়েন্সের সাথে সোশ্যাল সায়েন্স এইখানেই ইন্টিগ্রেট করে তোমাদেরকে স্টাডি করতে হবে, এই সাবজেক্টটার ইম্পর্টেন্স আছে আর কি। তো আমি যে কথাগুলো এখন বললাম এগুলো কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশনে তুমি কেন এই সাবজেক্ট স্টাডি করবে, হ্যাঁ, what are the importance of rural sociology, as a student of the agriculture university or agricultural university, faculty of agriculture university, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন চলে আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, তোমার জাস্টিফিকেশন, হ্যাঁ, রাইট ইউর ওন জাস্টিফিকেশন, হ্যাঁ, why do you study rural sociology as a student of BSc agriculture, ব্যাচেলর অফ সায়েন্স অফ এগ্রিকালচার, এরকম বিষয় চলে আসে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, এগুলো তুমি কোনো ইয়াতে পাবে না, লুটটুটে পাইতে পারো, বাট তোমার সময়ের সাথে সাথে আবার এই কনসেপ্ট গুলো তো চেঞ্জ হয়। এগ্রিকালচার সে আগের জায়গায় নেই। আজ থেকে স্বাধীনতা পূর্বের যে এগ্রিকালচার ছিল সেই এগ্রিকালচার তো এখন নেই। এখনকার যে এগ্রিকালচারটা আছে এটাকে তুমি কোন জায়গায় দেখতে চাও ফিউচারে? শুধু প্রোডাকশন না, প্রোডাকশনের সাথে সাথে সবকিছুই, ফার্মার্সদের জীবনমানের উন্নয়ন, ফার্মার্সের স্বাস্থ্য, ফার্মারদের টেকনোলজি, ট্রেনিং, হ্যাঁ, এগুলো কনসিডারেশনে নিতে হবে। কারণ যে ফার্মার্সরা মানে যাদের কন্ট্রিবিউশনে আমরা খেতে পাচ্ছি, হ্যাঁ, তাদের জীবন মান উন্নয়ন না করলে আলটিমেটলি তো আমরা পিছিয়ে থাকবো। হ্যাঁ, তাদেরকে মর্যাদা দিতে হবে, সেই জায়গায় তাদের যে পাওয়ার যোগ্য, তারা যেটা পাওয়ার যোগ্য সেইখানে তাদেরকে প্লেস করতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু আলটিমেটলি জাতীয় জাতীয় উন্নয়ন সম্ভব না। ফার্মারদের কথা চিন্তা করতে হবে। আমরা এসি রুমে থাকি, হ্যাঁ, আমরা অনেক আরামে লাইফ লিড করি, খাচ্ছি চিকন চাল, খাচ্ছি দামি দামি মাছ, খাচ্ছি বা আরো এগ্রিকালচারাল অনেক 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 দামি প্রোডাক্ট আমরা খাচ্ছি, ব্যবহার করছি, বাট আলটিমেটলি যারা প্রডিউস করলো, হ্যাঁ, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইফ থ্রেট নিয়ে বজ্রপাতের মধ্যে, কৃষক, অনেক কৃষক কিন্তু বজ্রপাতে মারা যায় বাংলাদেশে।
হ্যাঁ, তাদের জন্য আমরা কি করতে পারলাম, এটা হচ্ছে অনেক বড় বিষয়। হ্যাঁ, 169 এই আমরা কি শুরু করব এখন? মনে হয় শুরু করি, কারণ আমার তো পরে আরেকটা ক্লাস আছে নেপালি স্টুডেন্টদের সাথে 12টায়, ওদেরকে আলাদা ক্লাস নিব। ওদের তো স্যার লাস্ট ক্লাস পড়াইছেন যে স্যার ওখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে একটু মানে যদি বলতেন, মানে প্রশ্নের ধরনটা। ও সরি, এই ধরনের কি প্রশ্নের ধরনটা বুঝলাম না তোমার প্রশ্ন, বলো। হ্যাঁ, মানে স্যার টপিক মানে স্যার কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, মানে স্যার টিকা আসবে নাকি স্যার ব্রড কোয়েশ্চেন আসবে, মানে এই টাইপের একটু মানে বলতেন আর কি এগুলো নিয়ে। ক্লাস টেস্টের জন্য। স্যার ক্লাস টেস্ট ফাইনাল দুইটাই স্যার। ফাইনালি তোমরা আগের বছরের প্রশ্ন দেখবো, আর ক্লাস টেস্ট গুলো গত বছরের প্রশ্ন দেখবো অন্য বড় ভাইদের। হ্যাঁ, এই ধারাবাহিকতায় থাকবে। 20 নম্বরের ক্লাস টেস্ট হলে তোমাকে 5টা প্রশ্ন আনসার করতে হবে। হ্যাঁ, এই টাইপের, বেশি বড় হবে না, শর্ট টাইপের প্রশ্ন প্রশ্ন আর ব্রড। আর ফাইনালে তো ব্রড কোশ্চেন দেওয়া হয়। হ্যাঁ, যেটা তুমি গত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে, ওইটাই মেনটেন করা হয়। হ্যাঁ, উম, জি স্যার। অন্য সুযোগ নাই। অন্য সুযোগ থাকলে আমি অন্য টেকনিক্সে তোমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ করতাম। হুম, জি সেখানে স্যার। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রেজেন্টেশনের জন্য আলাদা মার্কস থাকতো। প্রেজেন্টেশনে পাঁচ পাঁচ মার্কস থাকে, বাট আই এম নট শিওর যে এই বছর মানে তোমাদের প্রেজেন্টেশন নিতে পারবে কিনা, এই জন্য আমি এখনই বলতে পারছি না। যদি প্রেজেন্টেশনে 5 নেই তাহলে 15 মার্কসের ক্লাস টেস্ট নিবো আর কি। হুম, বলতে এখন তো অনিশ্চিত তোমাদের সাথে দেখা হবে কিনা। হ্যাঁ, না দেখেই জি স্যার। ক্লাস জি নেব, স্যার। সেটাই একটা বিষয়। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রান্তিক পর্যায়ে কৃষকদের কি কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারি পক্ষ থেকে? উম, না, ক্যাশ এরকম কোনো সহায়তা তো দেয় না। তোমাদের সাবসিডি দেয়, যে ইয়ার ইয়ার প্রাইজে সাবসিডি, সিড, ফার্টিলাইজার। হ্যাঁ, এগুলো তো কস্ট অফ প্রোডাকশন। যেমন ফার্টিলাইজারের পার কেজি তো অনেক কস্ট পড়ে, কিন্তু গভর্নমেন্ট তো অনেক কত টাকা কেজি ফার্টিলাইজার ইয়া দেয়, সাবসিডি দিয়ে বিক্রি করে। হ্যাঁ, এভাবে প্রান্তিক কৃষকদের জন্য এই পলিসি গুলো আছে। হ্যাঁ, বীজ কম দামে দিচ্ছে, সার দিচ্ছে, ইনপুট দিচ্ছে, বাট ক্যাপিটাল, ক্যাশ ক্যাপিটাল তো দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। কৃষি ব্যাংক দিয়েছে, বাট ব্যাংকে তো আবার করাপশন আছে গভর্নমেন্ট ব্যাংকগুলোতে। ওদের যারা মার্জিনাল কৃষক আছে তারা তো এই কৃষি লোন পায় না, কারণ তাদের নিজস্ব জমি নাই। লোনের কন্ডিশন গুলো তো আবার কঠিন, যেই পারপাজে লোন দেওয়ার কথা সেগুলো তো হচ্ছে না। আবার আমরা কৃষক সেজে আবার অনেক সময় অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্ট লোন দিল, সরকারি লোন মনে করে আর এটা পে করে না। হ্যাঁ, আমরাও আমাদের দিক থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা মানুষও ভালো না। সরকারি কোনো কিছু পেইলে মনে হয় এটা না, আমরা এটা আমরা সরকারি পেয়ে গেছি, তো এটা আর এটা রিটার্ন করার দরকার নেই। হ্যাঁ, এটা একদম গ্রাসরুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত এই টেন্ডেন্সিটা আছে। বড় বড় ব্যবসায়ী বলো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলো, তারাও তো সরকার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা পায় না ওদের কাছে। আহ, আর ফার্মার্সরা তো খুব ক্ষুদ্র লোন লোন নেয়, তাও গভর্নমেন্ট এগুলোতে তাদের জন্য জমি বন্ধক রাখতে বলে, অনেক কিছু। যাদের জমি নাই তারা লোন পায় না, অন্য জমিতে কাজ করে। বুঝছো, এখানে একটা বিরাট সিনারিও কাজ করে। হ্যাঁ, যদি ফার্মার্স নিয়ে চিন্তা করতে চাও, রিসার্চ করতে চাও, তাহলে দেখবা অনেক অনেক বিষয় চলে আসছে। আমি যা বলছি এর চেয়ে দেখবা যে তুমি আরো 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 কত কয়েক গুণ বেশি ইনফরমেশন তাদের কাছ থেকে পেয়ে যাবা। আমি তো শহরে থেকে এগুলো অ্যাজাম্পশনের মাধ্যমে বলতেছি, বা আজ থেকে 15-20 বছর আগে যখন মাঠে গিয়েছি, রিসার্চ করেছি। হ্যাঁ, তখনকার প্রেক্ষিতে বলতেছি। এর ভিতরে তো অনেক চেঞ্জ হয়েছে, নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আবার অনেক প্রবলেম সমাধান হয়েছে বাই দিস টাইম। সুতরাং আলটিমেটলি ফার্মার্সদের সম্পর্কে জানতে হলে ফার্মার্সদের সাথে কথা বলতে হবে। আর যারা অলরেডি ইতিমধ্যে তোমরা যারা গ্রামে আছো, তোমাদের একটা সুযোগ আছে গ্রামের ফার্মার্সদের জীবন চরিত নিয়ে চিন্তা ভাবনা করার। মাঝে মাঝে গিয়ে কথা বললাম যে এখন ধান কত, চালের দাম কত, এই এতটুকু জমিতে এইটুকু উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, কস্ট কেমন। হ্যাঁ, প্রোডাকশনের টেকনিকটা কি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে সারি ঢিলার বা ব্যাংকিং সিস্টেম। আলটিমেটলি ওভারঅল সবকিছু নিয়ে যদি ফার্মার্সদের নিয়ে চিন্তা করতে চাও, তাহলে যারা গ্রামে আছো তারা এই বিষয়টা নিয়ে আগাইতে পারো। তারপর তোমাদের ইনফরমেশন গুলো তোমরা তোমাদের যারা শহরে ফ্রেন্ড আছে, যারা একসাথে পড়াশোনা করো, তাদের কাছে ডিসেমিনেট করতে পারো। হ্যাঁ, এই মানে এইভাবে ডিসকাশন করার মাধ্যমে কিন্তু গ্রুপ স্টাডি হয়। বুঝতে পেরেছো, আমি গ্রুপে এরকম ভাবেই করতাম। যারা শহর থেকে আসছো তাদেরকে গ্রামের ছাত্রদের সাথে ইন্টারাকশন করানোর কথা বলতাম, যারা গ্রাম সম্পর্কে একটু ভালো জানে।
হ্যাঁ, গ্রামের রুরাল স্ট্রাকচার বলতে আমরা যা বুঝি, হ্যাঁ, তাদের জীবনযাত্রা সম্পর্কে এভাবে আলটিমেটলি মানে গ্রুপ স্টাডি গুলো হতো আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার যেসব এলাকায় স্যার নদী ভাঙন হয় বেশি, সেক্ষেত্রে যদি কোনো কৃষকের জমি পুরো ভেঙে নদীর ভিতরে তলিয়ে যায়, সেক্ষেত্রে সরকার কোনো সহায়তা দেয়, বা সে কিভাবে আর কৃষিকাজ কন্টিনিউ করবে? ধরেন এভাবে তো অনেক ফ্যামিলি নিঃস্ব হচ্ছে, দেখো না খবরে, দেখো না ওগুলার জন্য পুনর্বাসনের আইন আছে। হ্যাঁ, ও আইন আছে, ইউনিয়ন পরিষদ থেকে বা উপজেলা পরিষদ থেকে নাম লিস্ট করা হয় তাদেরকে কোথায় পুনর্বাসন করা হবে। মুন্সিগঞ্জে দেখবা যে প্রচুর নদী ভাঙ্গন হয়, যমুনার অনেক নদী ভাঙ্গন হয়, আবার অনেকে এগুলো ক্ষতিপূরণ পায় না, পরে আবার আশায় থাকে নদীটা ভেঙে আবার অন্য দিক দিয়ে যখন চর জাগে তখন সেখানে বাড়িঘর করে। হ্যাঁ, আমি কুড়িগ্রাম এলাকায় একটা রিসার্চের কাজে ভিজিট করেছিলাম, তাদের ওই যে ব্রহ্মপুত্রের ভাঙনে 5-7 বারও এক একজনের বাড়ি ঘর চেঞ্জ করেছে। লাস্টে যেখানে বাড়ি আছে এটা নদী ছিল, আমি বুঝতেই পারিনি, বলতেছে যে এটাও নদী ছিল। হ্যাঁ, এটা পরে চর চর জেগে এখানে ইয়া হয়েছে। আমি গত 2 বছর আগে ভিজিট করেছিলাম। এই হচ্ছে নদী ভাঙনের এলাকার মানুষের চিত্র। যারা অলরেডি এফেক্টেড তাদের সাথে কথা বললে আরো ইনফরমেশন জানতে পারবো আর কি। অনেক করুণ, মানে অনেক ধনী ধনী মানুষের বাড়ি ঘর, হ্যাঁ, অনেক জমি জুত থাকে, তারা একদম নিঃস্ব হয়ে যায় যারা নদী ভাঙনে, বুঝছো, অনেক অনেক খারাপ অবস্থা। যেমন পদ্মা সেতুর কারণে একটা ইম্প্যাক্ট তো পড়ছেই, ভাঙন সামনে আরো বাড়বে হয়তো বা। আর পদ্মা সেতুর জমি নেওয়ার জন্য গভর্নমেন্ট অলরেডি তাদেরকে বাড়িঘর করে দিয়েছে, অনেক সুন্দর বাড়িঘর করে দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, খুব সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে। পুনর্বাসন করতে হবে, পুনর্বাসন ছাড়া তো তারা যাবে কোথায়, তাদের রাইটস আছে। এটা প্রাতিষ্ঠানিক রাইটস, প্রাতিষ্ঠানিক রাইটস এর মাধ্যমে তাদেরকে এস্টাবলিশ করতে হবে। ওকে, আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটার কনটেক্সটে আজকে আরেকটু থিওরি আলোচনা করব, যাতে জেন্ডারটা তোমরা জেন্ডার নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এটা নিয়ে আজকে তোমাদের থিওরি ক্লাস শেষ করে দিব, যে আবার নেক্সট ক্লাসে শুধু তোমাদের লাস্ট একটা ক্লাস হবে, অ্যাসাইনমেন্টের ফাইনাল ফিডব্যাক নেব তোমাদের কাছ থেকে। আচ্ছা, আমরা এই, তোমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তো না? সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার, হ্যাঁ, জেন্ডারটাকে আমি আরেকটু ইয়া করি, স্টেটমেন্ট অন, এটা মনে পড়াইছিলাম না? না স্যার, এটা পড়ার নাই। তাই না? স্যার প্রথম 2টা স্লাইড দেখাইছিলেন স্যার। এটা এটা দেখেছি তো, এটা দেখে আমি এক্সপ্লেইন করেছিলাম, মনে আছে না? জি স্যার, জি স্যার, এটা পড়েছিলেন স্যার। আচ্ছা, এখান থেকে পড়াবেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি অনেক ডিসকাশন করেছিলাম তোমাদের কাছ থেকে জানার জন্য, যে আসলে তোমরা নিজেরাই বলো সেক্স আর জেন্ডারের মধ্যে ডিফারেন্স কোনটা। হ্যাঁ, এটা অলরেডি আমি মনে হয় বুঝে গেছো। সেক্স বলতে হচ্ছে আমরা ইউজুয়ালি সাধারণত বায়োলজিক্যাল যে ডিফারেন্স আছে, হ্যাঁ, মেল এন্ড ফিমেলের মধ্যে, বা ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, হ্যাঁ, তাদের মধ্যে এটাকে বলা হয় বায়োলজিক্যাল দৃষ্টিকোণ থেকে। আর অ্যাকচুয়ালি জেন্ডার বিষয়টা হচ্ছে এটা সোসাইটাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল, পার্সোনাল, লটস অফ থিংস। যে একজন সামাজিকভাবে একজন যে বায়োলজিক্যাল এই ক্যারেক্টারটা বহন করতেছে, সে এই কাজগুলো করবে, সে এই কাজগুলো করবে, মেল এই কাজ করবে, ফিমেল এই কাজগুলো করবে, মেলরা অনেক শক্তিশালী হবে, এরকম পারসেপশন থেকে যে ডিফারেন্সিয়েট গুলো করা হয় এটাকে জেন্ডার বলা হয়। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে যে সোসাইটাল বিষয়টাকে ইম্পোজ করা হয় এটাকে জেন্ডার বলে, বুঝছো? তারপরে জেন্ডার ডিফারেন্সেস আর রিফ্লেক্টেড ইন রুলস এন্ড রেসপন্সিবিলিটি, যেটা বলছিলাম, যে এই সেক্সের উপর বেস করে এক একটা মানুষকে এক একভাবে রুলস, তার দায়িত্ব ফ্যামিলিতে অ্যাসাইন করে দেওয়া হয়। তুমি পুরুষ, তুমি কাজ করবা, মাঠে ঘাটে বাজার করবা, চাকরি করবা, হ্যাঁ, এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, ন্যাচারালি এটা তোমার দায়িত্ব, তোমার গায়ের শক্তি বেশি, তুমি আর বাড়ির রিপ্রোডাক্টিভ কাজ, হ্যাঁ, যেসব কাজকর্মগুলো বারবার করতে হয় সেই কাজগুলো, সন্তান লালন পালন করা, সন্তান ধারণ করা, হ্যাঁ, এইসব কাজগুলো মহিলারা করবে। এই বিষয়গুলো রিসোর্সের অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের দেখি বেশিরভাগই পুরুষরাই অগ্রগামী। হ্যাঁ, সামাজিক যে রয়েছে ন্যাচারাল রিসোর্স বলো, সোশ্যাল এন্ট্রেন্স বলো, হ্যাঁ, এগুলোর দায়িত্ব বেশিরভাগই পুরুষরাই। হ্যাঁ, পুরুষকেন্দ্রিক। কনস্ট্রেন অপরচুনিটিস, পুরুষের সমাজে চলার ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক বেশি, হ্যাঁ, আর বেশি বাধা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের দেশে। নট অনলি আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডে এটা ন্যাচারাল একটা বিষয় এটা। হ্যাঁ, এবং যত উন্নত সমাজ ব্যবস্থায় বলো সেইখানে এখন পর্যন্ত মেয়েরা যে 100% সুযোগ সুবিধা সব পায় এটা কিন্তু ঠিক না।
এরকম বিষয়টা এরকম না। তারপরে ওটা নিড, পারসেপশন এন্ড ভিউজ, এগুলোর ভিতর থেকেও মানুষের আমরা যে সমাজে আমাদের ধারণাগুলো আছে, আমাদের চাহিদাগুলো আছে, সেগুলো চিন্তা করি। হ্যাঁ, আমাদের নিজস্ব ভিউ চিন্তা করি যে না, হ্যাঁ পুরুষ বলতে এটাই, হ্যাঁ পুরুষরা এটা করবে, তাদের এটা করা উচিত, হ্যাঁ মহিলারা কম কথা বলবে, সাউন্ড থাকবে, থাকবে। এই পারসেপশনে একটা সমাজ ব্যবস্থায় গড়ে ওঠে। হ্যাঁ, এভাবেই হয়। আর মহিলারা সবসময় পুরুষের অধীনস্থ থাকবে, এরকম একটা বিষয় সমাজে চলে আসছে। এটাকে কিন্তু ব্রডলি ইয়া করলে আমরা স্টেটমেন্ট অন সেক্স এন্ড জেন্ডার এই বিষয়গুলো দেখতে পারি। উমেনরা সন্তান জন্ম দিবে, মেনরা পারে না, এগুলো স্টেটমেন্ট বায়োলজিক্যাল কনটেক্সটে। উইমেন শুড নট বি প্রাইম মিনিস্টার, এই আইডেন্টিটিটা ফলস প্রমাণিত। এই কারণে আমাদের দেশে প্রাইম মিনিস্টারই কিন্তু উইমেন। হ্যাঁ, উইমেন প্রেসিডেন্ট হইতে পারবে না, বস হইতে পারবে না। হ্যাঁ, এটা রিজেক্টেড। বাট এটা এক ধরনের স্টেরিওটাইপিং থিঙ্কিং বলা হয় মানসিকভাবে, যেন একজন উইমেন প্রাইম মিনিস্টার হলে ভালোভাবে দেশ চালাইতে পারবে না, প্রেসিডেন্ট হলে দেশ চালাইতে পারবে না, অফিসের বস উইমেন হলে এখন পর্যন্ত আমরা সেভাবে সেই আঙ্গিকে কিন্তু মেনে নিতে পারি না। হ্যাঁ, বসিং করতেছে মহিলা বস, অনেক অন্যরকম। এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত আছে। এটাকে স্টেটমেন্ট বলা হয়। এটা এক এক সোসাইটিতে এক এক ধরনের হয় কি। আর ন্যাচারালি উইমেনদের অনেক দায়িত্ব থাকে, বেবি কেয়ার, বেবিদের ব্রেস্ট ফিডিং করানো, রান্না বান্না। আর আমাদের আমরা এভাবে চিন্তা করি যে আমাদের মেয়ে বাচ্চারা জেন্টেল হবে, আর ছেলেরা অনেক শক্তিশালী হবে, জোরে কথা বলবে, দুষ্টুমি করবে বেশি। হ্যাঁ, মেয়ে বাচ্চারা বেশি দুষ্টুমি করলে বলে তোমরা বেশি দুষ্টুমি করো কেন, কথা বেশি বলছো কেন, গাছে ওঠা যাবে না মেয়েদের জন্য। এই বিষয়গুলো, জোরে কথা বলা যাবে না, গলার সাউন্ড চেঞ্জ করা, অনেক ধরনের বায়োলজিক্যাল অনেক বিষয় কাজ করে। ইয়ার সাথে সাথে হরমোন চেঞ্জের সাথে সাথে অনেক কিছু হয়। এইগুলো ন্যাচারাল বিষয়, এগুলো। আর মেয়েদের সুরেলা কণ্ঠ থাকবে, হ্যাঁ ছেলেদের কণ্ঠটা থাকবে ভরাট, হ্যাঁ অন্য ধরনের। আর ছেলেরা বিয়ে করবে সাধারণত তাদের চেয়ে বয়সে কম থাকবে মেয়েরা। হ্যাঁ, এ ধরনের একটা বিষয় আছে, এটাই হয়ে আসছে সাধারণত দেখি। আর ছেলেরা বাচ্চাদের টেক কেয়ার করতে পারবে না, মানে এরকম মেয়েরা যেভাবে করে। হ্যাঁ, এটা ন্যাচারাল, আসলে পারবে না এটা কখনোই। একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ যেভাবে একটা বেবিকে কেয়ার করবে, সবকিছু এভাবে একটা পুরুষ মানুষ পাবে না। এটা ন্যাচারাল। হ্যাঁ, এটা ন্যাচারাল। ট্রেনিং দিলে হয়তো 100% আসবে না, ন্যাচারালি মেয়েরা যেভাবে করবে। হ্যাঁ, সবকিছু ট্রেনিং দিয়ে হয় না। হ্যাঁ, নার্সিং করে সবকিছু হয় না। এটা জিনগত কিছু বিষয় আছে, এই জন্য এভাবে। আর পুরুষরা যে হেভি কাজগুলো করতে পারবে, মেয়েরা সাধারণত এভাবে করতে পারবে না। ফিজিক্যালি ন্যাচারালি কিছু রেস্ট্রিকশন গড গিফটেড দেওয়া হয়েছে। এগুলো। আর স্টেটমেন্ট, সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার একই জিনিস। হ্যাঁ, তোমরা পড়ে নিবা, সেম জিনিস। আর এগুলো আমাদের এই যে আমরা যে জেন্ডার আইডেন্টিটির কথা বললাম, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে অনেক প্রভাব ফেলে। হ্যাঁ, আমরা এগুলো দেখে থাকি সবসময় যে সোসাইটিতে মেয়েরা কি কি সুবিধা পাচ্ছে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছে না। মেয়েরা কম, একই জব করে অনেক ক্ষেত্রে মানে তাদের স্যালারি কম দেওয়া হয়। গার্মেন্টস এর ক্ষেত্রে দেখবা যে অনেক, বা এগ্রিকালচারাল সেক্টরেও, হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সমান কাজ করার ফলে প্রাইভেট সেক্টর গুলোতে, গভর্নমেন্টের সেক্টরের কথা বলছি না, গভর্নমেন্টের সেক্টরে মেল ফিমেল একই লেবার যারা দিবে, এটার আইনের ক্ষেত্রে কোনো ইয়া নেই। হ্যাঁ, একই স্যালারি পাবে। কিন্তু প্রাইভেট সেক্টর গুলোতে অনেক ক্ষেত্রে উইমেনদেরকে ইয়া করা হয়, ডিপ্রাইভ করা হয়, ডিসক্রিমিনেট করা হয়। যাদেরকে উইমেন বলে ডিসক্রিমিনেট করা হয়, কারণ তারা পাওয়ারটাকে রেজ করতে পারে না প্রপারলি, প্রাতিষ্ঠানিকভাবে হোক বা তাদের নিজস্ব দাবি দেওয়াগুলো সেটা সেভাবে প্লেস করতে পারে না। এভাবে আমাদের লাইফে ইমপ্যাক্ট ফেলে। হ্যাঁ, জেন্ডারের বিষয়টা, এটাও তোমাদের মনে রাখতে হবে। জেন্ডার রুলস যদি বলি, তাহলে আমরা দেখতে পারবো যে পুরুষের চেয়ে মহিলারা বেশি রোল প্লে করে, রিপ্রোডাক্টিভ রোল প্লে করে, ফ্যামিলিতে প্রোডাক্টিভ কাজকর্ম করে। হ্যাঁ, হাঁস মুরগি লালন পালন, ফ্যামিলি, অনেক মহিলারা আছে চাকরি করে, দেখা যাচ্ছে সব কাজ করছে। তারপরে মহিলারা আরেকটা কমিউনিটি ম্যানেজিং রোলস পালন করে, হ্যাঁ যেটা পুরুষের ক্ষেত্রে আমরা দেখি যে কমিউনিটি পলিটিক্স রোল প্লে করে। মনে করো ফ্যামিলিতে বা সমাজে কোনো দ্বন্দ্ব হলে, কোনো ঝগড়া বিবাদ হলে, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহিলারা এগুলো মিনিমাইজ করার চেষ্টা করে। হ্যাঁ, যদি ভালো মহিলা হয় তারা চেষ্টা করে। হ্যাঁ, এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। হ্যাঁ, ওই জন্য পুরুষ দুইটা গ্রুপ, কোনো গ্রুপ
রেশ হলে ক্র্যাশ হলে, হ্যাঁ, সেখানে মহিলারা দেখা যাচ্ছে যে তারা সেগুলো থামিয়ে পুরুষদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, রাগ থামানোর চেষ্টা করে। এভাবে স্টাডি থেকে উঠে আসা এই বিষয়গুলো আর কি। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা আরো বেশি রোল প্লে করে সমাজে, প্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ কমিউনিটি ম্যানেজিং রোল, এইগুলো ডিসকাশন গুলো এখানে দেওয়া আছে। আর জেন্ডার রুলস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি কালচারাল, যেটা তোমাদের প্রথমেই বলেছি। জেন্ডার রুলস গুলো হচ্ছে এটা আমার সোসাইটাল কালচারাল, এটা পার্সোনাল, এগুলো আমাদের রিলিজিয়ন ল নর্মস, তারা এগুলো থেকে আমাদের ইয়া করা হয়, ডেসক্রাইব করা হয়, বা এগুলো থেকে আমাদেরকে ট্রেন আপ করা হয়। কনটেক্সট অফ রিলিজিয়ন ল নর্মস, জেন্ডার রুলস গুলো, যে না এই জায়গায় এই কাজটা করলে এটা সবচেয়ে সুন্দর হবে যদি কোনো মহিলা করে। আর এই প্লিজ, কি গাড়িতে কি আছো? বন্ধ করে দিতে বলো তো, গাড়িতে কি আছো? গাড়িতে কেউ আছো নাকি? মিউট করে রাখো, গাড়িতে যেই থাকো। তারা স্পিক, ড্রেস, ইন্টারেক্ট, হ্যাঁ, এগুলো আমরা জানি যে একজন পুরুষ মহিলার ড্রেস অনুযায়ীও আমরা কিন্তু সমাজে আমাদের ইয়ে করি যে একজন ঢাকা শহরে দেখবা যে, বা অনেক সিটিতে এখন দেখবা যে অনেক মেয়েরা পুরুষের ছেলেদের যে প্যান্ট, টাইট ফিট জিন্স প্যান্ট, টি শার্ট, হ্যাঁ, এগুলো পরে ঘোরাশোনা মানে চলাফেরা করে। অনেক ফ্যামিলি সেভাবে তাদেরকে ট্রিট করে, সেভাবে রেয়ার করছে, বড় করছে। এগুলো কিন্তু এখনো স্টিল আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেড না, ওভাবে কিছু বলছে না, কিন্তু আমরা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে। আমরা কিন্তু সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করি না এখন পর্যন্ত, কারণ আমাদের দেশের মুসলিম মেজরিটি কান্ট্রি হিসাবে আমাদের যে একটা আইডিওলজিক্যাল থিঙ্কিং আছে যে না, মেয়েরা সাবলীল পোশাক পরে, হ্যাঁ, পোশাক পরে বের হবে। একটা পর্দারও বিষয় আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, যদিও এটা হিউম্যান রাইটস, এটা মানুষ যার যার পছন্দসই সে পড়তেই পারে, বাট সোসাইটাল বিষয়টার কথা যদি চিন্তা করো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এসে যায় যে অ্যাকচুয়ালি আমার সোসাইটিটা কি চাচ্ছে। হয়তোবা উন্নত সোসাইটি আমরা যদি বলি যে না, মিনিস্ট্রি ফ্যামিলি, অনেক হায়ার ক্লাস ফ্যামিলি, অনেক টাকা পয়সা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ, তারা ওভাবে বেড়ে উঠেছে দেশের বাইরে ঘোরাফেরা করে, যাওয়া আসা করে, সুতরাং বিদেশি কালচার তারা প্র্যাকটিস করে। আমাদের দেশে ফাস্ট ফুড তারা খায় না, টি শার্ট পরবে, জিন্স পরবে, হ্যাঁ, দামি দামি ড্রেস পরবে, অন্যরকম, হ্যাঁ, তারা তো অন্য কালচার এরিয়ার হচ্ছে। হ্যাঁ, সেটা 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 কতটা অ্যাকসেপ্টেড আমাদের সোসাইটিতে, এটা হচ্ছে বিষয়। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, হ্যাঁ, বাংলা মিডিয়ামে যেহেতু পড়ছে না, এই বিষয়গুলো কিন্তু জেন্ডার রুলকে ইয়া করে সামাজিক দৃষ্টিকোণ থেকে। এগুলো আমাদের খুব এর বিষয়, জানার বিষয়। জেন্ডার রিলেশন, হ্যাঁ, জেন্ডার রিলেশনটা হচ্ছে যে এটা তোমার আমাদের প্রাইভেট পাবলিক সেক্টরে মেল এন্ড ফিমেলের মধ্যে বিভিন্ন যে সম্পর্কগুলো বিরাজ করে, সেখানে কি সাবঅর্ডিনেট সম্পর্ক বিরাজ করে, নাকি কোঅপারেশনের সম্পর্ক বিরাজ করে, নাকি কনফ্লিক্টের সম্পর্ক বিরাজ করে, নাকি সন্দেহের সম্পর্ক বিরাজ করে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জেন্ডার রিলেশন না, সেখানে ভায়োলেন্সের সম্পর্ক বিরাজ করে। ফ্যামিলি, সোসাইটি এবং কমিউনিটি বা রাষ্ট্রীয় লেভেল পর্যন্ত যে সম্পর্কগুলো আছে, এই বিষয়। কোনো একটা মিনিস্টার মনে করো উইমেন হইলো, সেই মিনিস্ট্রিতে যারা সেক্রেটারি আছে বা মিনিস্টারকে হেল্প করবে, হ্যাঁ, তারা যদি পুরুষ হয়, তারা ওই মহিলা প্রাইম মিনিস্টার বলো বা অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব মিনিস্টারকে কিভাবে হেল্প করবে, সেই বিষয়গুলো যদি সেখানে উইমেন ক্যাটাগরি কোনো পলিসি থাকে, থাকে, সেক্ষেত্রে হয়তো বা উইমেন একজন যে মিনিস্টার থাকবে, সে চাবে যে উইমেনদের ভালো ডেভেলপমেন্টের জন্য আসলে এই পলিসিগুলো এস্টাবলিশ করা উচিত। কিন্তু যেই পলিসিগুলো যাদের হাত দ্বারা লেখা হচ্ছে, রিভিউ করার দায়িত্ব দেওয়া হচ্ছে, বা পলিসিগুলো মেল ফ্রেন্ডলি হবে কিনা ভবিষ্যতে, হ্যাঁ, তখন কিন্তু একটা কনফ্লিক্ট বেজে যায়। হ্যাঁ, তখন ভোটাভুটির বিষয় থাকে, বা অনেক সময় যারা পলিসিতে পুরুষরা কাজ করে, মহিলারা একসাথে কাজ করে, তখন ওইখানে এক ধরনের ডিবেট সৃষ্টি হয় যে আলটিমেটলি ফিউচারে যদি মহিলাদেরকে আমরা এই প্লেসে দেখতে চাই, এই দেশে বা এই কমিউনিটিতে বা এই সোসাইটিতে, তখন আলটিমেটলি পুরুষের সমাজ ব্যবস্থা আর তাদের পুরুষের স্ট্যাটাসটা কোথায় গিয়ে যাবে। পলিসি মেকিং এ এই ডিবেট গুলো হয় উচ্চ লেভেলে।
যেগুলো আমরা হয়তো বা অনেকে জানতে পারি না, বুঝতে পারি না। আর এটা হয় বলেই কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন আছে বলে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে দেখো উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য বলো, উইমেনদের ডেভেলপমেন্টের জন্য যত আইন কানুন হয়েছে এগুলো ফুললি কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। হ্যাঁ, ইমপ্লিমেন্ট হওয়ার মতো পরিবেশও ক্রিয়েট করা হয় না। আলটিমেটলি কাগজে, তারপরে বলা হয় বিভিন্ন আইন কানুন করা যে ডকুমেন্ট আছে, হ্যাঁ কাগজপত্রে ডকুমেন্ট আছে, বাট প্র্যাকটিক্যালি উইমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ জেন্ডার ইকুইটি, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার জন্য যেভাবে কাউন্সিলিং দরকার, যেভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড দরকার, সেভাবে কিন্তু হয় না। গভর্নমেন্টের সদিচ্ছা আছে, বিভিন্ন দেখবা যে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে নারী নির্যাতন যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধের জন্য বিভিন্ন ভাবে মানুষকে বোঝানোর জন্য, হ্যাঁ ক্যাম্পেইন হচ্ছে, বিভিন্ন কমিটি হচ্ছে, হচ্ছে, তারপরে কি আলটিমেটলি কমছে? কমে নাই। হ্যাঁ, সুতরাং ইচ্ছা আছে, বাট আমাদের পরিবেশগুলো সেভাবে আমরা সমাজে সুন্দর যে একটা পরিবেশ ক্রিয়েট হওয়ার দরকার সব জনগোষ্ঠী মিলে বিভিন্ন লেভেল থেকে এসে, সেটা আমাদের দেশে হচ্ছে না বা আমাদের সোসাইটিতে হচ্ছে না, এবং এটা হওয়া উচিত। অ্যাজ এ সোশ্যোলজিস্ট হিসেবে তোমাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আলটিমেটলি কিভাবে কাজ করলে সমাজে একটা ভালো পরিবেশ ফিরিয়ে আনা যাবে। কারণ অনেক ফ্যাক্টর এখানে দায়ী। হ্যাঁ, কোনো একটা ফ্যাক্টরকে আমরা দোষ দিতে পারবো না, শুধু গভর্নমেন্টকে দোষ দিতে পারবো না, জনগণের অনেক ল্যাকিংস আছে, জনগণ সচেতন হয় না। হ্যাঁ, তারপরে অনেক ধরনের পলিটিক্যাল বলো, পলিটিক্যাল, পার্সোনাল, সোসাইটাল, কালচারাল, অনেক ফ্যাক্টর গুলো দায়ী আছে। আমরা অনেক লেগার্ড, আমরা অনেক সুপারস্টিশনে বিশ্বাস করি, ব্যাকডেটেড কনসেপ্টে বিশ্বাস করি, সামনে এগিয়ে যেতে চাই না, এই বিষয়গুলো কিন্তু কাজ করে। হ্যাঁ, আর জেন্ডার ডিসক্রিমিনেশন তো জানোই, জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা একদম ফ্যামিলিতে বেশি প্র্যাকটিস করি। হ্যাঁ, এখন পর্যন্ত এমন মানে খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যেখানে যে মেয়েদের অধিকারটা পুরুষ ছেলের মতো এস্টাবলিশড হয়, এরকম খুবই কম আছে। দেখবা যেটা কোনো না কোনো ভাবে হ্যাম্পার হচ্ছে ফ্যামিলিতে, এডুকেশনের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে। দেখবা যে ছেলেদের জন্য ফ্যামিলিতে এক ধরনের আলাদা খাবারের বরাদ্দ থাকে। একটা সময় ছিল ছেলেরা মাছের মাথা খাবে বেশি, বড় মাছ খাবে, হ্যাঁ দুধের ক্রিমটা খাবে, খাবার ওদের খাবার টেবিলে আলাদাভাবে মানে গুছানো থাকবে। রান্না বান্না সবকিছু দায়িত্ব মেয়েরাই করবে, পানিটা পর্যন্ত ছেলেরা নিজে ঢেলে খাবে না, হ্যাঁ মেয়েদেরকে দিতে হবে, মাকে দিতে হবে, নাহলে বোনকে দিতে হবে। এই বিষয়গুলো বাবারা অফিস থেকে এসে ঘরে বসে চা চাবে, হ্যাঁ পেপার পড়বে, টিভি দেখবে, হ্যাঁ অন্য কোনো কিছু খোঁজ খবর নেওয়ার সময় নেই, নিজের মতো করে চলবে। খাবার দাবার প্রিপারেশন নেওয়া, হ্যাঁ এন্টারটেইন করা মেহমান আসলে, এগুলোর দায়িত্বগুলো মহিলাদের কাছে দিয়ে দিতে হবে। এই যে বিষয়গুলো এভাবেই কিন্তু অনেক সময় ডিসক্রিমিনেশনের শিকার হয়। জি স্যার, মিনা কার্টুনে স্যার এরকম স্যার দেখা যায় তো সবকিছু, রাজু আর মিনার মধ্যে যে ডিসক্রিমিনেশনটা। হ্যাঁ, এখনো রাজু মিনা তো আজকে তৈরি হয় না, অনেক আগে তৈরি হয়েছে, তবু তো প্র্যাকটিসটা মানে এগুলো কন্টিনিউ হচ্ছে এখনো সমাজে। বড় মাছটা দেখবা যে ছেলেরই খেতে দিবে, মেয়েকে দিবে না। হ্যাঁ, এগুলো হয়। তবে তো করতে হবে, এক্ষেত্রে ছেলেদের এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ছেলেদের করতে হবে যে না না, যারা বুঝবে ফ্যামিলিতে, না ইকুয়াল রাইটস, একই সমান খাবো, একটা মাছের মাথা 2 ভাগ করে খাবো, অসুবিধা কি, দুইজনেই খাবো, বা বড় মাছের টুকরাটা দুইজন মিলেই খাবো। খাবার সিম্পল একটা ব্যাপার এটা। এখানে এতে করে কি হয়, এতে করে আরো আন্তরিকতা বাড়বে, ডিসক্রিমিনেশনটা কমানোর জন্য একটা ওয়ে, বাট এটার মাধ্যমে যে ন্যাচারাল একটা রিলেশনশিপ ভাই বোনের মধ্যে, ফ্যামিলির মধ্যে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, সেই ভাইয়ের বিপদে বোন কোনোদিন পিছনে থাকবে না, বা বোনের বিপদে ভাই কোনোদিন, যদি এভাবে ফ্যামিলিতে যদি এই কোহিশনটা, হ্যাঁ সোশ্যাল রিলেশনটা আরো স্ট্রং করে তোলা হয়। কারণ এই ভাই বোন এরা মিলে তো একসময় সমাজকে লিড দিবে। এই প্রতিটা ফ্যামিলি যদি ভালো হয়ে যায়, হ্যাঁ ফ্যামিলিতে যদি আমরা ভালো বিষয়গুলো প্র্যাকটিস করা ছেলে মেয়েদের শেখাই, আলটিমেটলি সব ফ্যামিলি যদি এভাবে শেখায়, দেন তাহলে সমাজে তো কোনো ধরনের মানে খারাপ কথা, খারাপ অভ্যাস, ক্রাইম, কুদৃষ্টি, মন্দ কথা বলা, হ্যাঁ স্ল্যাং ইউজ করা, এগুলো কখনোই প্র্যাকটিস হবে না। প্রতি ফ্যামিলি দায়িত্ব, শুধু একটা ফ্যামিলি করলে হবে না, একটা ফ্যামিলি করলে ওই আর এটার আর কি ইম্প্যাক্ট পড়বে। আলটিমেটলি মানে শুধু আইসোলেটেড হয়ে থাকা তখন, এরকম। সুতরাং সব ফ্যামিলিকে এগিয়ে আসতে হবে, সব ফ্যামিলিকে প্র্যাকটিস করতে হবে।
সুতরাং ভালো হওয়ার বিষয়টা একটু ফ্যামিলি থেকেই তৈরি হয় প্রথমত, তারপর সে সমাজে অন্য গ্রুপের সাথে মিশতেছে, বন্ধু বান্ধবের সাথে মিশতেছে। হ্যাঁ, যদি ভালো বন্ধু ম্যানেজ করে নিতে পারে দ্যাটস ভালো হবে, খারাপ বন্ধুদের সাথে মিশলে খারাপ হবে। এখন তো মানে ড্রাগস সারা গ্রামে পর্যন্ত ড্রাগস ঢুকে গেছে। হ্যাঁ, সেই ড্রাগের এফেক্টে এখন ছেলে মেয়েরা একেবারে মেয়েরা পর্যন্ত ড্রাগ এডিক্টেড হচ্ছে, তাই না? যেগুলো আমরা শুনি, পেপারে দেখি এবং বিভিন্ন রিপোর্টে পাই। খুবই আনএক্সপেক্টেড যে এটা বিশাল। কয়দিন আগে দেখলেন না মদ খেয়ে কি হইলো ঢাকায়, কোন ভারে মারা গেল না মদ খেতে খেতে? হ্যাঁ, খবরে শুনো, দেখছো এটা মেয়েরা? জি স্যার। ইয়েস স্যার, দেখছিলাম। এগুলো সোশিয়োলজিক্যাল ইস্যু, কিন্তু দেখো কতটা চেঞ্জ হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা। মেয়েরা মানে মানে ড্রিঙ্কস করছে, ড্রাঙ্কার হচ্ছে ছেলেদের সাথে। মানে ওদের আমরা আমাদের লেভেল থেকে চিন্তা করো ওরা কোন লেভেলে পৌঁছে গেছে, তাই না? সমাজ ব্যবস্থার মানে তারা কতটা হায়ার মনে করতেছে, কিন্তু নৈতিকতার দিক থেকে অনেক নিচে বিলংস করছে। সুতরাং এগুলো সোশিয়োলজিক্যাল ইস্যু। হ্যাঁ, অবাধ স্বাধীনতার নামে যে এই যে উমেন এম্পাওয়ারমেন্টের কথা না, ছেলেরা মদ পান করলে মেয়েরা পারবে না কেন? হ্যাঁ, এই যে এই কনসেপ্ট থেকে কিন্তু আগাইছে, কিন্তু এইভাবে তো একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা চাই না। হ্যাঁ, জাম্প করে একদম মানে এটা একটা দুইটা ঘটনা থেকে বোঝা যায় যে যে এইসব উন্নত সমাজ ব্যবস্থায় তাদের কি অবস্থা পড়েছে, ইম্প্যাক্টটা পড়েছে সমাজে। আমাদের কালচারাল অ্যাসপেক্টে দেখো উমেনরা যে কোনো জায়গায় মুভ করতে পারবে না, যে কারণ আমাদের আসলে দেশে ওই ধরনের সিস্টেম এখনো আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি না। একজন পুরুষ ইচ্ছা করলে আজকে মনে করো ঢাকা থেকে সে যদি কক্সবাজার দেখে যায়, রাতে একটা গাড়িতে একা একা চলে যেতে পারবে যে কক্সবাজার ঘুরে আসি বা সিলেটে ঘুরে আসি বা অন্য কোথাও ঘুরে আসি। একজন মহিলা কিন্তু ইচ্ছা করলে পারবে না, কারণ তার অনেক ফ্যামিলিগত অনেক দায়িত্ববোধ আছে, দায়িত্ব আছে, আছে, পারবে না। ইচ্ছা করলে সেই ইনসিকিউর অনেক উইমেন আছে খুব স্বাধীন চেতা, সে ইচ্ছা করলে পারবে না, তার ভয় থাকবে যে হ্যাঁ রাতে একটা গাড়িতে অনেক মানুষের সাথে একা একা মানে কক্সবাজার ট্রিপে যাব আমি, সে চিন্তা করবে। বুঝছো, এভাবে কালচারাল একটা বিষয় আছে যেটা আমরা প্র্যাকটিস করি, সেটা কিন্তু এভাবে আমাদের লাইফকে কন্ট্রোল করে। উইমেনরা সাধারণত পর্দা পরবে বা বেল পরবে, এটাই স্বাভাবিক, মাথায় কাপড় দিবে, একটা সোসাইটি বা কালচার এটা ইয়া করে, হ্যাঁ এক্সপেক্ট করে আর কি। আর এটা ডিপেন্ড করে যার যার পার্সোনাল বিলিফস এর উপর, ধর্মের উপর। যারা ধর্মকে রেসপেক্ট করে, মনে ধারণ করে এবং লালন করে, একই সাথে প্র্যাকটিস করে, হ্যাঁ স্রষ্টার প্রতি ভয় আছে, তারা সেভাবে চিন্তা করে যে না আমি যে ধর্মে আছি, আমার ধর্ম তো আমাকে আমার মাথার চুল দেখানো নিষেধ করেছে, এটা দেখাইলে পাপ হবে, সে তারা সেভাবে বেলস করে, পর্দা করে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর অনেক ধর্মে আছে সেটা নেই, আবার ধর্মে থাকার পরে অনেকে আমরা প্র্যাকটিস করি না, তারা স্বাধীনভাবে অন্য মিনিংসে চলাফেরা করি। হ্যাঁ, কারণ স্রষ্টার সাথে তার হিসাব হবে, ওইটা মানুষের কোনো বিষয় না বা কালচারের কোনো বিষয় না, সে কালচার বা সোসাইটিকে সে মানে কনসিডার করছে না এই ধরনের বিষয়। তারপরে আর্লি ম্যারেজ, এটা উইমেনদের আমাদের দেশের এখন পর্যন্ত বাল্য বিবাহ আছে, মাঝে মাঝে পেপারে দেখবে যে পুলিশ ধরে বাল্য বিবাহ থামিয়েছে, ইউনো হেল্প করেছে, বা কোনো কোনো ক্ষেত্রে মেয়েরাও যে মেয়েটার বিয়ে হয় তারাও কিন্তু চেষ্টা করে নিজের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, সচেতন হলে যে আমি পড়াশোনা করব, আমার বয়স 18-এর নিচে আছে, হ্যাঁ আমি সরকারি রুলস মেনে চলবো। হ্যাঁ, এরকম অনেক ফ্যামিলি আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা মানে হাতে বাঁধা, ফ্যামিলির বাইরে কোনো কিছু বলার সুযোগ থাকে না, বিশেষ করে গ্রাম এলাকায়। হ্যাঁ, কারণ গার্জিয়ানেরও টেনশন থাকে গ্রামে। একটা মেয়ে 18 বছর হলে তারা সাবালিকা মনে করে এবং ভাবে যে বিয়ে দিয়ে দিলে অনেক বড় একটা দায়িত্ব থেকে মুক্তি পাওয়া গেল। হ্যাঁ, অনেক কিছুর জন্যই সেটা। তারপরে ডাউরি আছে এখনো, ডাউরি যদিও আইনগতভাবে নিষেধ করা আছে, বাট ডাউরিটা অন্য ফর্মুলাতে চলে যায় অনেক সময়। হ্যাঁ, কিছু ছেলের বাড়ি থেকে কিছু ডিমান্ড নেই, বাট ছেলেকে তারা যা উপহার দিবে, হ্যাঁ উপহার হিসেবে অনেক সময় ডাউরি চলে যায় ভাবে। হ্যাঁ, এরকম বিষয়টাকে। আবার যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেক্ষেত্রে বেশিরভাগই এটা হয়। অ্যাফেয়ার ম্যারেজ হলে ডাউরি চাওয়ার প্রশ্নই থাকে না, কারণ সেখানে মানে আনকন্ডিশনাল হয়। আর অ্যারেঞ্জ ম্যারেজ হলে সেখানে যদি পাত্রীর গায়ের রংটা একটু ময়লা থাকে, হ্যাঁ ইয়া থাকে, সেক্ষেত্রে আবার পড়াশোনার কনসিডারেশন, অনেক কিছু হিসাব হয়। হ্যাঁ, একটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, এটা আগে হয়তো।
এভাবে ডাউরিটা একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের কালচারালে। তারপরে সান প্রেফারেন্সেস, অনেক ফ্যামিলি ভেঙে যায় এরকম, মেয়ে মেয়ে সন্তান হইলে পর পর ছেলে হয় না কেন। আবার দেখা যাচ্ছে যে এখন তো বিজ্ঞান অনেক প্রোগ্রেস করেছে, অনেক এগিয়ে গেছে। কনসিভ করার পর যদি দেখে যে ভ্রূণটা ফিমেল ক্যাটাগরি, তাহলে অনেক ক্ষেত্রে অ্যাবর্শন করে ফেলে। এবং ইন্ডিয়াতে প্রচুর আজকে একটা লেকচার শুনতেছিলাম ইন্ডিয়ান একটা ইউটিউবে, তখন যে লেকচার দিচ্ছে সে একজন মহিলা, সে প্রথমেই ওখানে ইন্ট্রোডিউস করার সময় তার বাবা মাকে সে ধন্যবাদ দিচ্ছে। সে বলতেছে যে আমি আমার বাবা মাকে ওই জন্য ধন্যবাদ দিচ্ছি যে আমি মেয়ে হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পেরেছি এবং আমি বড় হয়েছি, এবং তারা ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারতো পেটে থাকতেই। দেখো কত বড় একটি ইম্পর্টেন্ট কথা বললো, সবাই তখন হাততালি দিল এই কথাটা শোনার পর। ইন্ডিয়ান একটা প্রোগ্রামে দেখতেছিলাম যে ইন্ডিয়াতে এটা বেশি হয়, যে মেয়ে বাচ্চা থাকলেই দেখা যাচ্ছে যে হয়, অ্যাবর্শন করে ফেলে। হ্যাঁ, এবং ডাক্তার ফ্যামিলিতে আমি একটা আমির খানের একটা প্রোগ্রাম ছিল এই উইমেনদের নিয়েই, সেখানে সেই প্রোগ্রামটা 1 ঘন্টার একটা ইউটিউবে ভিডিও আছে, দেখবা সেখানে দেখলে দেখতে পারবা যে কিভাবে ডাক্তার একটা ফ্যামিলি, মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, হ্যাঁ, মানে শাশুড়ি বা শ্বশুর তাদের এতে বাচ্চাটা কি অ্যাবর্শন করে ফেলে, মানে ফ্যামিলির চাপে অ্যাবর্শন করে ফেলে। হ্যালো, হ্যাঁ, চিয়া সিড, চিয়া CHIA, চিয়া সিড। এভাবে বুঝছো সান প্রেফারেন্সের বিষয়টা এখন পর্যন্ত আমাদের সমাজে আছে, যে না বংশ রক্ষা করবে কে, হ্যাঁ, এই বিষয়টা আছে। মেয়েদের দ্বারা তো বংশ রক্ষা হয় না, ফ্যামিলিতে ছেলে হতেই হবে। বাংলাদেশের অ্যাবর্শন রেট আছে যে মেয়ের ক্ষেত্রে অনেক বিষয়, এবং অনেক উন্নত সমাজ ব্যবস্থায় আছে। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক ঘটনা আছে। এক স্যারের ওয়াইফ এভাবে অ্যাক্সিডেন্টালি পরে মারা গিয়েছে, পরপর 3টা বেবি হয়েছে মনে হয় মেয়ে, তারপর যখন 4th টাইম বা 3rd টাইম, হ্যাঁ 2টা না 2টা হওয়ার পরে মনে হয়, তারপরে অ্যাবর্শন করতে গিয়ে একজন স্যারের ওয়াইফ মারা গিয়েছেন। এটা আমি ডিসক্লোজ করছি এই জন্য, কারণ আমাকে এক্সাম্পল দিতে গিয়ে তোমাদের কাছে শেয়ার করতে হচ্ছে। হ্যাঁ, শুধু ডাক্তাররা না, ডাক্তাররা তো আরো বেশি ভালোভাবে জানে যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য তো এখানে মহিলাদের দায়ী করা যায় না, তাই না? সেটা জানার পরও একজন ডাক্তার তার ওয়াইফকে গর্ভপাত করায়, হ্যাঁ, এটা মানে কোন ধরনের এথিক্স, বুঝতে পারছো? সুতরাং সোশিওলজিকে এভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে, খুবই সেন্সিটিভ বিষয় এটা। সোশ্যাল ডিমান্ড তারা এভাবে ক্রিয়েট করে যে একটা মেয়ে সমাজের জন্য, একটা ডাক্তার ফ্যামিলি যদি চিন্তা করে যে একজন মেয়ে সমাজের জন্য বোঝা শুরু, তাহলে সমাজ ব্যবস্থা কোন লেভেলে আমরা পৌঁছেছি, তাই না? কি করে এই কল্পনাটা করে একজন মেয়ে সে এস্টাবলিশড হবে, পড়াশোনা করবে, সে সমাজের জন্য বোঝা হবে কেন? হ্যাঁ, তোমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স থেকে ইনফরমেশন গুলো কিন্তু নিবা, ঠিক আছে? বিভিন্ন স্টাডি করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়াতে যে জেন্ডার ডিসক্রিমিনেশন হয় কি জন্য, হ্যাঁ, কি পরিমাণ রেট ফিমেল অ্যাবর্শন হয়, এটা তোমরা ইয়া থেকে সার্চ করবা। এটাও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের একটা পার্ট, এটা ব্যাকগ্রাউন্ডে লিখবা তোমাদের অ্যাসাইনমেন্ট যেখানে আছে, যেহেতু ওইখানে উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা আসছে। সুতরাং যে সেক্সটা তোমার ইয়াতেই গর্বেই সেটাকে বিলীন করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, অঙ্কুরে যার নিপাত হচ্ছে, সেখানে ওই সেক্স পৃথিবীতে আসলে তার স্ট্যাটাসটা কি হবে তাহলে? হ্যাঁ, তাদেরকে তো মানে ইয়াই করা হচ্ছে না। আবার দেখবা যে ইন্ডিয়াতে অনেক অনেক এরিয়া আছে যেখানে বিয়ের পাত্রী পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, বিয়ের পাত্রী পাওয়া যায় না, অন্য প্রভিন্সে গিয়ে থেকে বিয়ের পাত্রী আনতে হয়, এবং অনেক ডিমান্ড দিয়ে আনতে হয়, উল্টা হয়, অনেক টাকা পয়সা খরচ করে পাত্রী নিয়ে আসতে হয় অন্য প্রভিন্সে। এই এলাকাতে অনেক বড় দেশ তো এই বিষয়গুলো আছে। দেখি তোমরা কি কতটা ইনফরমেশন দিতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, সুতরাং সান প্রেফারেন্স এটা সমাজের কালচারের একটা বৈশিষ্ট্য আমাদের। তারপরে হচ্ছে
ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, হ্যাঁ সবসময় এটা একদম ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বলতে পারি, ফ্যামিলিতে কিভাবে ভায়োলেন্সের শিকার হয় মহিলারা, সমাজে হয়, ফ্যামিলিতে হয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে হয়, হ্যাঁ অফিসের বসের এতে হয়, বসিং করতে গিয়ে অনেক মহিলারা শিকার হয় বলতে এগেইনস্টে কথা বলতে গেলে, বলতে কথায় না চললে ভায়োলেন্সের শিকার হয়। আর এভাবে জেন্ডার গ্যাপের সৃষ্টি হয় যখন মহিলারা তাদের নিজস্ব দাবি দাওয়া এগুলো পায় না, তার সম্পত্তির প্রপার পাচ্ছে না, হেলথ কেয়ার সার্ভিস পাওয়ারটা এস্টাবলিশ করতে পারে না, তখন এগুলোর মাধ্যমে দুইটা সেক্সের মধ্যে যে একটা দ্বন্দ্ব বিরাজ করে, দ্বন্দ্বের মধ্যে যে একটা গ্যাপের সৃষ্টি হয়, এটাকে জেন্ডার গ্যাপ বলা হয় আলটিমেটলি। আর জেন্ডার স্টেরিওটাইপগুলো জেন্ডার সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডারের সাথে মিল আছে, যেটা আমাদের এক ধরনের প্রি অ্যাজাম্পশন যে আমাদের সোসাইটিতে মহিলারা এটা করবে, পুরুষরা এটা করবে, সাবঅর্ডিনেট থাকবে, কম কথা বলবে, মহিলারা সবসময় ডিপেন্ডেন্ট থাকবে, সাবমিসিভ থাকবে, ইনডিসিভ থাকবে, পুরুষরা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, পাওয়ারফুল থাকবে, তারা ডোমিনেন্ট রোল প্লে করবে, তারা সবসময় লজিক্যাল থাকবে, রেশনাল থাকবে, উইমেনরা বেশি ইমোশনাল হবে। যে থিঙ্কিং গুলো, এটাকে জেন্ডার স্টেরিওটাইপিং থিঙ্কিং বলা হয়। এভাবে স্টাডি করবা। এখানে আরো সুন্দরভাবে বোঝানো হয়েছে জেন্ডার স্টেরিওটাইপিং ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, ফিমেলরা মেলরা। এই বিষয়গুলো আমরা আমাদের মনের মধ্যে ধারণ করি, হ্যাঁ ঠিক আছে, এটা পরে নিতে হবে। এখানে ওই আমি যে কথাগুলো বললাম এগুলোর এক্সাম্পল দেওয়া আছে। আর উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তো তোমাদের দিয়েছি, তোমরা উইমেন এম্পাওয়ারমেন্টের উপর যে অ্যাসাইনমেন্টটা করেছো, হ্যাঁ এগ্রিকালচার এন্টারপ্রেনিয়রশিপের মাধ্যমে কিভাবে ডেভেলপমেন্ট হবে, এম্পাওয়ারমেন্টের কি ইম্প্যাক্ট, হ্যাঁ এখানে শুধু এম্পাওয়ারমেন্টের ডেফিনেশন দেওয়া আছে। এগুলো এটা গুগলে পাবা, হ্যাঁ গুগলে দেখে বুঝে নিবা যে কিভাবে এম্পাওয়ারমেন্ট হয় বা এম্পাওয়ারমেন্টের বিষয়টা কি। এটা আসলে একটা রিলেটিভ ব্যাপার, এম্পাওয়ারমেন্টের বিষয়টা এক এক সোসাইটিতে এক এক ভাবে এম্পাওয়ারমেন্টকে ইন্ডিকেট করা হয়। কেউ কেউ কোনো সমাজ ব্যবস্থা যেখানে মনে করে একজন মহিলা চাকরি করবে, টাকা আর্ন করবে, হ্যাঁ ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা যদিও এটা বেস, হ্যাঁ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলে একজন মহিলা সবাইকে কন্ট্রোল করতে পারবে, এরকম একটা অ্যাজাম্পশন থাকে। আলটিমেটলি কিন্তু তা না। আমাদের দেশে এখনো অনেক মহিলারা চাকরি করছে, হ্যাঁ যাদের নিজস্ব ইনকাম আছে, কিন্তু তারা ফ্যামিলিতে ভয়েস রেজ করতে পারে না। অনেকে আছে তাদের ডিসিশন ফ্যামিলিতে কাজে লাগে না, হ্যাঁ তাদের নিজস্ব স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ বা নিজের চয়েস মতো কোনো কিছু কেনা, এরকম অনেক ফ্যামিলি দেখা যায়, অনেকে আছে। কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হলে যে এম্পাওয়ার্ড হবে এরকম বিষয়টা না কিন্তু। হ্যাঁ বলো স্যার, এইখানে তো শুধু ওমেন্সদের নিয়েই বলছেন, কিন্তু একটা দেখছিলাম ফেসবুকে ভিডিওতে যে ইন্ডিয়ান একটা ওমেন চাকরি করে আর ওর বরকে স্যার খুব পিটাইতেছে। তো ওই দিক থেকে কি বলবেন স্যার? শুধু তো ওমেনের কথা বলতেছেন। ইন্ডিয়া কেন, বাংলাদেশে হয় না? স্যার পুরুষ ওই নির্যাতন ঘটনাটা আমিও দেখছিলাম স্যার। হ্যাঁ ওই হ্যাঁ ছেলের বাবা মা আসছিল বাড়িতে, কেন ওই ছেলের বাবা মা আসছে ওই জন্য পিটাইছিল। আচ্ছা যেটাই হোক, কিন্তু হাজবেন্ডকে পিটাইছে তুমি বলতেছো না? জি স্যার, বাংলাদেশে হয়তো বা লুকোচুরি ভাবে পিটানো হয় বা পিঠে হাত ভেঙে দিছিল আর একেবারে। আছে স্যার, এরকম কত আছে। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে চিপা মার দেয় স্যার। হ্যাঁ আমাদের গুলো এত ব্যাপারে আসবে না, আসবে না, কারণ আমরা আমাদের সমাজ ব্যবস্থা তো এখনো পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। পুরুষের দুর্নাম গুলো পুরুষরা তো বের করবে না, করে না। আমাদের যে ভার্সিটিতে একটা সংঘ ছিল টিচারদের, নিঃশ্বাস নির্যাতিত স্বামী সংঘ, বুঝছো? স্যাররা এখন নেই, আগের স্যার হয়তো মারা গেছে, এটা আমি স্টাডি করতে গিয়ে শুনেছিলাম, নিঃশ্বাস নির্যাতিত স্বামী সংঘ। বলছে এমন অবস্থা, ইউনিভার্সিটি টিচার, সে প্রফেসর, সে তার হাজবেন্ড ওয়াইফদের অধীনস্থ থাকতে হয়, বুঝছো এই অবস্থা। তাহলে আমি তো পড়াচ্ছি তোমাদের জেনারেল হয়েছে, এক্সেপশনাল গুলো তো আমি বলতে পারছি না। হ্যাঁ এক্সেপশনাল তো অবশ্যই আছে, বাট এক্সেপশনাল তো আর এক্সাম্পল হবে না। স্যার এটা না হয় বুঝলাম স্যার। স্যার এক্সটেনশন অফিসার হিসেবে স্যার, কিংবা এই রুরাল সোশিয়োলজি ডিপার্টমেন্ট হিসেবে স্যার, আপনারা কি ওই বিষয়ে দেখেন না? শুধু কি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন আর ফিমেল মেলদের কোনো প্রবলেম এখন শোনো, আমি যদি মেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, কোনো একটা পুরুষের ডাটা পাবো বলবে যে আমি হচ্ছি, আমি নির্যাতিত হচ্ছি, বলবে কখনো?
উইমেনরা বলবে, কারণ অন সাইডেড এটা গভর্নমেন্টের পলিসি আছে, উইমেনদের ফেভারে আইন করা আছে। পুরুষ নির্যাতনের জন্য এই ধরনের কোনো আইন আমি মানে নাই স্যার নাই তাহলে স্যার আইন পাস করতে হবে। করতে হবে, আইন পাস করতে হবে। আর পুরুষরা বলবে না, তোমরা আগে যারা নির্যাতন হচ্ছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেও, পরে বলো আমাকে। তা না হয়, এটা না হয় বুঝলাম। তার মানে এই কথাটা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ওমেনরা যদি নির্যাতিত নাও হয় তাহলে ওরা বলতে পারবে যে ওরা নির্যাতিত, আর পুরুষরা নির্যাতিত হলেও বলতে পারবে সেই না। সুযোগটা তো নিচ্ছে। হ্যাঁ, সেই সুযোগটা তো নিচ্ছে, দেখতেছো না? মানে একটা কিছু বলার আগে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউকে যদি ফাঁসাইতে চায়, বুঝছো? হ্যাঁ, কাউকে যদি ফাঁসাইতে চায় কোনো কনস্পিরেসির মাধ্যমে, হ্যাঁ বলে ফেলবে যে হ্যাঁ আমাকে টর্চার করেছে, আমাকে রেপ করেছে, আমাকে অশালীন করেছে। হ্যাঁ, আছে না এরকম ভাবে কেস মামলা অনেক আছে। স্যার ওই রকম একটা ঘটনা জি স্যার, পড়ছিলাম ক্ষমতার গাজীপুরে অপব্যবহার। স্যার। গাজীপুরে একটা মোবাইল দোকানে এক মেয়ে মহিলা গেছে, তো ওর পছন্দ মতো কালার হয় নাই, তাই ওই ছেলের নামে থানায় গিয়ে ধর্ষণ মামলা করে দিচ্ছে। ওইরকম একটা নিউজ পাইছিলাম। চিন্তা করো, দেখছো? এই যে আইনের মানে অপব্যাখ্যা দিয়ে অপয়া করে এভাবে অনেক কিছু হচ্ছে আর কি। কারণ এখানে যারা আইন কানুন রক্ষণাবেক্ষণ করে তাদেরকে টাকা দিলে কেনা যায়, এই জন্য তো হচ্ছে এগুলো, সঠিক বিচার পায় না বলে হচ্ছে। কিন্তু পুরুষ সমাজকেও সাবলীল ভাবে এগিয়ে আসতে হবে। যেমন এই যে ভিতরে ভিতরে নির্যাতন সহ্য করে সমাজকে শোনায় না, বুঝছো? পরে এই যে হার্ট অ্যাটাক হয়, তারপরে অনেক ডিজিজ হয়, তাই না? ডায়াবেটিস, অনেক কিছু হয়। তোমরা নিজেদের ফ্যামিলিতে খেয়াল রাখবা, ঠিক আছে? বাবা মা যেন সমান অধিকারের কথা বলে, হ্যাঁ, সমসাময়িক। তোমরা এখন যথেষ্ট অ্যাডাল্ট, কেউ যেন ডিপ্রাইভ না হয়। বাবার আচরণ দ্বারা যেন মা ডিপ্রাইভ না হয়, মায়ের আচরণ দ্বারা যেন বাবা ডিপ্রাইভ না হয়, বোনের হাজবেন্ড। অনেক ফ্যামিলিতে অনেক অনেক বড় বড় উইং আছে, চাচা চাচি, কে নাই ফ্যামিলিতে? তোমরা যারা স্টাডি করতেছো তোমাদের, সুতরাং তোমাদের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যদি আমি বলি, তোমরা এগুলো যদি অবজার্ভ করো, কেয়ার করো, তাহলে কিন্তু সমাজটা সুন্দরভাবে মানে হবে, রান করবে। এবং নিজের জীবনে তো অবশ্যই প্র্যাকটিস করবে। এখন এই সোশ্যাল সায়েন্সের এই সাবজেক্ট জানার পরও যদি তুমি বিবাহিত ওয়াইফকে মানে কারণ ছাড়াই যদি টর্চার করো, বা কারণ ছাড়াই যদি তুমি তাকে মানে রাইটস এস্টাবলিশ করতে না দাও, হ্যাঁ, তাহলে তো মানে স্টাডি করে আর কোনো লাভ নাই। হ্যাঁ, শুরু করতে হবে নিজের লাইফের এক্সাম্পলের মাধ্যমে, দেন তুমি অন্যকে বলতে পারবা। এটাই হচ্ছে মেসেজ। আলটিমেটলি আমরা যে স্টাডি করি শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা, যে আমরা আমাদের গায়ে তো আমাদের শরীরে তো লেখা থাকবে না যে আমি এগ্রিকালচারিস্ট, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির গ্রাজুয়েট, আমি এত বড় শিক্ষিত লোক। কিন্তু আমাদেরকে আলটিমেটলি এগুলো প্র্যাকটিক্যালি আমরা যদি দেখাইতে পারি সমাজকে, হ্যাঁ, অন্য ফ্যামিলিকে, তাহলে কিন্তু ওই পড়াশোনার সাকসেস আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আর কি। এভাবেই আলটিমেটলি আমরা চলে আসছি অ্যাসাইনমেন্টের এখানে। অ্যাসাইনমেন্ট নিয়ে যদি তোমরা কিছু, আচ্ছা আরেকটা বিষয় বাকি ছিল, জেন্ডার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এই যে আমরা জেন্ডার নিয়ে যে আলোচনা করলাম, হ্যাঁ, এটা বিভিন্ন ফর্মুলায় ফেলে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি। আমরা যদি একটা গবেষণা করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বিভিন্ন টুলস পাই, মানে বিভিন্ন ধরনের টুলস আছে। টুলস গুলোর নামগুলো তোমরা অন্তত জেনে রাখো। বিভিন্ন সায়েন্টিস্টের নাম অনুযায়ী যে মোজার্সের ফ্রেমওয়ার্ক আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট লং ইয়ার ফ্রেমওয়ার্কস আছে, আরেকটা ফ্রেমওয়ার্কস আছে সোশ্যাল রিলেশনশিপ, এটা হচ্ছে নাইলা কবির, সাসেক্স ইউনিভার্সিটির প্রফেসর, ইংল্যান্ডে। ওনার অনেক লেকচার আছে দেখবা, নাইলা কবির, ডক্টর নাইলা কবির, সোশ্যাল রিলেশনশিপ ফ্রেমওয়ার্কের উপর। একটা সোসাইটিকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে কিভাবে ভাগ করে অ্যানালাইসিস করা যায়। হ্যাঁ, আমরা যদি জেন্ডার নিয়ে অ্যানালাইসিস করি, রিসার্চ করি, তাহলে আমরা এই জেন্ডার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কস গুলো আমরা পড়তে পারবো। তারপরে হার্ভার্ড অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা একটা ফ্রেমওয়ার্ক। ফ্যামিলিতে কি কতক্ষণ কাজ করে, কত ঘন্টা কাজ করে, কখন কাজ করে, মেল এন্ড ফিমেলের ক্যাটাগরাইজ করে, এভাবে অ্যানালাইসিস করা হয়। হ্যাঁ, এই চারটে অ্যানালাইসিসের নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এটাকে জেন্ডার অ্যানালাইসিস বলা হয়, কারণ রিসার্চ করলে অ্যানালাইসিস করতে হবে তোমাকে। যে আমরা যে অ্যাসাইনমেন্টটা করতেছি এটাকেও তোমরা জেন্ডারের চারটে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কে যে কোনো একটা ফ্রেমওয়ার্কে ফেলে তোমরা অ্যানালাইসিস করতে পারো যদি তোমরা ইচ্ছা করো আর কি। যে টাইটেল অনুযায়ী ফ্রেমওয়ার্ক দ্বারা কি বোঝাচ্ছে স্যার? তুমি ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, এটার ভিতর অনেক ভেরিয়েবল থাকবে। ওই কনসেপ্ট, ওই পারসেপশনটা ধারণ করেই পুরো অ্যাসাইনমেন্টটাকে তুমি যখন ডিসকাশন করবা তখন ডিসকাশনে ওভাবে লিখবা। যেমন হার্ভার্ড অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কসের এক্সাম্পল দিতে গিয়ে আমি বলেছি যে মেল ফিমেল, বুঝছো, একটা পার ডে, এক সপ্তাহে বা এক মাসে একটা ফ্যামিলিতে একজন পুরুষ
কত ঘন্টা কাজ করছে, মানে একটা ছোট ছেলে কতক্ষণ কাজ করছে, একটা ছোট মেয়ে কতক্ষণ কাজ করছে, বা তার চেয়ে বড় বেবিরা কতক্ষণ কাজ করছে, মেল অনুযায়ী ফিমেল অনুযায়ী এই ক্যাটাগরাইজে। হ্যাঁ, এরকম ভাবে অ্যানালাইসিস করা হয় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এভাবে অ্যানালাইসিস করা হয়। এটা একটা বিষয়। এখন অ্যাসাইনমেন্ট নিয়ে কি তোমরা কাজ শুরু করেছো? হ্যাঁ, তোমার নিজস্ব প্রত্যেকেই নিজে কাজ শুরু করেছো? এরকম দু একজন বলো তো, একটা ফিডব্যাক দাও, কোনো প্রবলেম ফেস করছো কিনা এরকম। জি স্যার, অনেকগুলা থেকে খুঁজতে হয় স্যার। একটা করে পেজ লিখতে লাগলে 1 ঘন্টা করে পার হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, অনেক শেখা হবে, এভাবে করো। আরেকটা অপশন, আমি তোমাদের 4টা সেকশনের সিআর যদি থেকে থাকো, তাহলে আমি আরেকটা গ্রুপের দিতে পারি, তোমরা নিজেরা ফেসবুকে গ্রুপ খুলে ডিসকাশন করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমি বলি, মানে একটা তোমাদের 4টা সেকশনে, প্রতি সেকশনের কতজন স্টুডেন্ট আছো? স্যার 90 প্লাস। 90 প্লাস, আচ্ছা 90টা, তাহলে আচ্ছা, তাহলে 6 15 90, 15 জন করে একটা গ্রুপে আসলে, হ্যাঁ এভাবে তোমরা করতে পারো। স্যার 80 জন করে স্যার। 80 জন? ওটা না স্যার, মানে স্যার যারা ফরেনাররা যেখানে আছে এই সেকশন, ওইখানে একটু বেশি, আবার স্যার ভারী করে 87 85 এরকম, 90 প্লাস এরকম স্যার। তবু হয়ে যাবে 15 এক একটা। জি স্যার। স্যার এই সেকশনে শুধু 94, আর বাকিগুলোতে মানে ওইরকম না স্যার। আচ্ছা 10টা করে দিলাম, 10 জন করে, মানে 20 জন করে একটা গ্রুপে। হ্যাঁ, এরকম হতে পারে, 20 জন করে ভাগ করে নাও। আর বাগের টেকনিকটা আমি বলে দিই কিভাবে করবা। লস করলে ভালো হবে স্যার, 1 থেকে 15 থেকে 30। না না, এভাবে না, আমি বলি 1 থেকে 20 পর্যন্ত প্রথম যদি রুল আছে, প্রত্যেকেই একজন 1 নাম্বার যে আছে সে 1 নাম্বার গ্রুপে যাবে, যে 2 আছে 2 নাম্বার গ্রুপে যাবে, এরকম। সরি, আমি যদি কয়টা গ্রুপ, 5টা গ্রুপ করতে চাই, 580 না স্যার প্র্যাকটিক্যাল গ্রুপের মতো করে দেন স্যার, তাহলে তো ভালো হয়। হ্যাঁ শোনো, 1 থেকে 5 পর্যন্ত 5 জন 5টা গ্রুপে যাবে। আবার যে 6 আছে, যে 6 নাম্বারে আছে সে 1 নাম্বার গ্রুপে যাবে। হ্যাঁ, যে 7-এ আছে 2 নাম্বার গ্রুপে যাবে। বুঝতে পারছো? তোমরা যারা সিআর আছো তারা এইভাবে করে আমাকে ছবি তুলে পাঠাইবা গ্রুপের আইডি গুলো। হ্যাঁ, আমি ক্লাসে হইলে তোমাকে 5 পর্যন্ত ডাকাইতাম, 6 নাম্বার আবার 1 বলতো, 7 নাম্বার আবার 2 বলতো, হ্যাঁ 8 নাম্বার 3, এভাবে বলে করে ভাগ করে দিতাম। বুঝছো? এই টেকনিক্সটা করে তোমরা গ্রুপ ভাগ করো। রিয়েডও আছে এখানে না? করলে তো অনেক ঝামেলা না, পরে এই সিরিয়ালি আসবে। রিয়েডে যারা থাকবে না, বাকি যেগুলো থাকবে ওখানে তোমরা ইনপুট করবা, সেখানে পুট করবা। অনলাইনে তো স্যার অনলাইনে তো অনেকেই ক্লাস করে না, আর আমরা তো তেমন সবাইকে চিনিও না ক্লাসে। স্যার অনলাইনে গ্রুপ দিয়ে দেন স্যার। স্যার গ্রুপ ওয়াইজ স্যার দিয়ে দেন। স্যার প্র্যাকটিক্যাল গ্রুপ অনুযায়ী দিয়ে দেন স্যার, প্র্যাকটিক্যাল গ্রুপ অনুযায়ী দিয়ে দেন স্যার। ভালো হয় স্যার। আচ্ছা, প্র্যাকটিক্যাল গ্রুপ অনুযায়ী কি তোমরা তাহলে কমিউনিকেট করতে পারবা সহজেই না? জি স্যার। স্যার এটা বেশি ভালো। গ্রুপ আছে স্যার প্র্যাকটিক্যালের। ঠিক আছে, প্র্যাকটিক্যাল গ্রুপ অনুযায়ী করো। প্রত্যেক একটা সেকশনে কয়টা প্র্যাকটিক্যাল গ্রুপ? হ্যাঁ, 3টা করে। আচ্ছা করো, প্র্যাকটিক্যাল গ্রুপ অনুযায়ী করো, কিন্তু আমাকে রিপোর্ট দিতে হবে যে তোমরা এতদিন বসছিলা, মিটিং করেছো, তোমাদের গ্রুপ চেয়ারম্যান, গ্রুপের একজন মানে গ্রুপ লিডার ছিল, তারপরে নোট কিপার ছিল, তোমরা অমুক দিন এতটা সময় মিটিং করেছো, এত ঘন্টা, এগুলো আমাকে রিপোর্ট করতে হবে, তাহলে বুঝবো যে তোমরা অ্যাকচুয়ালি কাজ করেছো আর কি। হ্যাঁ, এটা। আর গ্রুপ ফরমেশন কিভাবে করবা, তারপরে তোমরা কিভাবে কাজ করবে, এগুলো আমাকে পার্সোনালি তোমরা মোবাইলে, তোমাদের প্রত্যেক গ্রুপের লিডার যে থাকবে সে আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, এটা করতে পারো। আমি নেপালের ছাত্রদের ক্লাস নিব এখন। স্যার এটাই স্যার ভালো হবে স্যার। ওভাবে করো। প্রত্যেক গ্রুপ লিডার আমাকে ফোন দিবা। হ্যাঁ, ঠিক আছে। স্যার গ্রুপে জিআরএ স্যার ফোন দিবেন বা লিডার যারা হয়। হ্যাঁ, আমি বুঝিয়ে দিব এটা সহজ সরল হওয়ার জন্য, কিভাবে তোমাদের মানে অর্গানোগ্রামটা কি হবে, তোমরা কিভাবে কাজ করবা। হ্যাঁ, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে লিডারশিপও চলে আসবে, অনেক কিছু চলে আসবে। প্র্যাকটিক্যালি করতে পারলে আরো ভালো হতো, যদিও অনলাইন, তারপরে অনেকগুলো আসবে, মিটিং করলে তোমরা ইন্টারাকশন বাড়লো বিভিন্ন এর সাথে। ওকে, আমি তাহলে এখন এই যে আরেকটা ক্লাস নেই নেপালি স্টুডেন্টদের, ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। স্যার মেথডোলজি কিভাবে লিখবো? মেথডটা এটা এখন আর বলতে পারছি না, গত ক্লাসে বলেছি। আর
তুমি যদি আরো বেশি জানতে চাও তাহলে আমাকে রাত 9টার পরে ফোন দিও, ঠিক আছে? স্যার ওটা স্যার একটু ইয়েতে বলে দেন যে মেথডাইজেশন, ওটা স্যার মানে ইন্টারনেটে স্যার কিভাবে দেখবো, মানে সার্চটা কি দিব? তুমি এটা তো ইন্টারনেট একটা নেটেই মেথড, দেওয়া আছে, অনেক তোমার কিছু এটা সার্চ নিচে দাও, দেখতে হবে। মেথড সার্চ বলতে পাওয়া কি যাবে। বুঝো দেখো, মেথড কাকে বলে, হ্যাঁ, কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড, এগুলো ডিফাইন করা হয়। এবং তুমি এই রিসার্চের জন্য, এই ছোট একটা রিসার্চের জন্য তুমি কোন মেথড ব্যবহার করতেছো এই অ্যাসাইনমেন্টটাকে ফুলফিল করার জন্য? তুমি কুশিনিয়ার টেকনিক ইউজ করতেছো কিনা, নাকি তুমি রিভিউ স্ট্র্যাটেজি ইউজ করতেছো ইন্টারনেটের ইনফরমেশন নিয়ে, নাকি তুমি গ্রুপ ডিসকাশন করতেছো? হ্যাঁ, গ্রুপ ডিসকাশন একটা মেথড আসবে তো এখানে। হ্যাঁ, তোমরা বন্ধু বান্ধবের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে একসাথে গ্রুপ ডিসকাশন করছো। হ্যাঁ, আর যদি ফিল্ডে গিয়ে ফার্মারদের সাথে কথা বলো, এটা ইন্টারভিউ মেথড হবে। তুমি মেথড সম্পর্কে নেটে সার্চ দাও, তাহলে দেখবা এগুলো তোমাদেরকে লিখতে হবে। স্যার ওকে স্যার। স্যার ইন্টারভিউ মেথড দিলে স্যার রেফারেন্সটা কি দিব স্যার? রেফারেন্স তো দিবা তুমি যেখান থেকে সাইট করবা, যে ইন্টারনেট থেকে যে সাইটটা নিলা ওইটার লিংকটা ওখানে করে দিবা। হ্যাঁ স্যার আমি যদি স্যার ইন্টারনেট ইউজই না করলাম, জাস্ট মানে কৃষক পর্যায়ে যে কথা বললাম। না, রেফারেন্স তো অন্য জিনিস। তোমাকে রেফারেন্স তাহলে আমাকে বুঝাইতে হবে, তোমার রেফারেন্স আমি বুঝাবো না ব্যাপারটা। হ্যাঁ, তুমি দুই একটা রিপোর্ট পড়ো, রিপোর্টের নিচে দেখবা রেফারেন্স আছে। হ্যাঁ, দেখবা যে এফইও 2030 লেখা আছে, 2003 লেখা আছে। হ্যাঁ, কারণ এফইও থেকে তুমি একটা ইনফরমেশন নিলা, ফর এক্সাম্পল উইমেন ফরমেন নিয়ে, ওইটা তোমাকে রেফারেন্স হিসেবে দিতে হবে, কারণ ওইটা তুমি কপি করে ওইখানে পেস্ট করেছো। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে তোমাকে রেফারেন্স দিতে হবে। তুমি কুট করলে রেফারেন্স দিতে হবে। তুমি নিজে লিখলে তুমি ওখানে কোনো রেফারেন্স আসবে না। আর কোনো অ্যাসাইনমেন্টই কেউ ফুললি নিজে লিখে না। আর তোমার একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তোমাকে তো হেল্প নিতে হবে। হ্যাঁ, কোনো বইয়ের, কোনো লিটারেচার রিভিউ, কোনো সায়েন্টিস্টের। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, সেই জন্য তোমাকে রেফারেন্স দিতে হবে। এই সম্পর্কে আরো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আমাকে ফোন দিবা। আর নেক্সট ক্লাস শুধু তোমাদের অ্যাসাইনমেন্ট আমি র্যান্ডমলি তোমাদের প্রত্যেকের এই গ্রুপ ওয়াইজ কিছু ফিডব্যাক নিব আর কি। ওকে, আমি এখন তাহলে নেপালি ছাত্ররা ওয়েট করছে, আমি সেখানে যাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।